সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সুব্রত দা, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আর আছেন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। স্বাগত আপনাকে জাহেদ। ধন্যবাদ। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আসলে বাংলাদেশের রাজনীতি কোন পথে। আমরা কি সময় মতো নির্বাচনের দিকে যেতে পারবো? দেশ কি সেভাবে প্রস্তুত হচ্ছে, নাকি মাঝখানে নানা খেলা হচ্ছে? কোনো খেলার মধ্যে পড়ে কি নির্বাচন বিলম্বিত হবে? আপনার কি মনে হয়? আমি ধন্যবাদ মতি ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ বাংলাদেশের সাংবাদিকতা জগতে আপনার যে সুনাম, এবং অনেকেই আমরা আইকন মনে করি, আপনি সেই জায়গাটাই ধরে রাখতে পেরেছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখলাম যে তারা অনেকে পথ হারিয়ে ফেলেছেন আর কি। তো যাই হোক, আজকে বছরের শুরুতেই ডক্টর জাহিদ আমার অত্যন্ত স্নেহভাজন। আমরা একসাথে অনেক দিন কাজ করেছি। সবারই, হ্যাঁ, সবাই তাকে পছন্দ করে। হ্যাঁ, তো আমাদের সাথে আপনার কি ধারণা কেন তাকে পছন্দ করে? পছন্দ করে, খুব কাজের মানুষ আর কি। বাংলাদেশের আমার অবজারভেশনটা ভিন্ন। সে হলো স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বিশ্বাস করে সেটা তো আছে, এবং যে কোনো কাজকে সে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারে, কখনো না করে না যে এটা পারবো না, সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনি বলেছেন যে রাজনীতি কোন পথে। এখন তো আমি দেখছি রাজনীতি তো চোরাবালিতে পড়ে গেছে, ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যে কখন থেকে কোন দিকে ছুটে যায়। অবশ্যই এটা একটা, হয়তো আমি বলবো একটা অপশক্তি সেটা চেষ্টা করতেছে। হ্যাঁ, রাজনীতিটাকে নিয়ে খেলতে চায়। তারা তো বুঝতে চায় না রাজনীতিরও একটা নিয়ম আছে, গতি আছে। হ্যাঁ, সেই গতিতেই চলবে। এটাকে কেউ গতিটাকে হয়তো কিছুদিনের জন্য পথরুদ্ধ করার চেষ্টা করবে, আলটিমেটলি তারা পারবে না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে নতুন বৎসরে 2024-এ আমাদের এত বড় একটা বিজয়, একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করলাম, তিনি পালিয়ে গেছেন। তো এখন তো আমাদের আর যে আমাদের যে গন্তব্য, সেটা নিয়ে কেন আমরা নানানভাবে জটিলতা সৃষ্টি করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তারা সকলেই এক বাক্যে বলতেছে যে এই মুহূর্তে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারগুলো খুব দ্রুততম সময়ে করেন। এবং এর মধ্যে হয়তো কেউ কেউ মনে করছে যে সংস্কারের নাম করে বা সব সংস্কারের বাহানা করে নির্বাচনটাকে একটু দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিই। তারা করতে পারে, এটা হয়তো তাদের অন্য কোনো এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে যেহেতু বাংলাদেশের নির্বাচন বিষয়টা প্রায় অবলুপ্ত হয়ে গেছিল, এবং আমাদের দেশের তরুণ সমাজ ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচন বা তাদের ভোটাধিকার প্রয়োগ এটা করতে পারে নাই প্রায় 17-18 বছর। শুধু জাতীয় না, আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদও কোনো নির্বাচন হয় নাই শেখ হাসিনার সময়ে। তো সবারই আকাঙ্ক্ষা হচ্ছে একটা দ্রুততম সময়ে একটা নির্বাচন হবে, জনগণের প্রতিনিধি তারা দায়িত্ব পালন করবে, এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর যে রাজপথের লড়াই সংগ্রামটা করছে, হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নির্বাচনটা খুব দ্রুততম সময়ে হবে, সেটাই সকলের আকাঙ্ক্ষা। তো সেই জায়গায় বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সমস্ত কর্মসূচিগুলো দিচ্ছে বা যে সমস্ত পরিকল্পনা তারা জাতির সামনে উপস্থাপন করছে, তাতে মনে হয় নির্বাচনের দিকে তারা এখনো মনোযোগী হয় নাই। যদিও আমাদের সংস্কার কমিশনগুলো প্রায় তাদের রিপোর্ট মোটামুটি তৈরি করে ফেলেছে। আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের সদস্য ডক্টর এখানে আছেন। তো আমরা তো জানি যে তাদের কাজটা দ্রুততম সময়ে হয়ে যাওয়ার কথা বা হয়ে গেছে। তো যাই হোক, আমরা 15 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি। এরপরে তারা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলাপ আলোচনা করবে,
ইতিমধ্যে আবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি আবার ঐক্য কমিশন হয়েছে, জাতীয় ঐক্য কমিশন, বিভিন্ন চেয়ারম্যানদের নিয়ে। সেগুলো তারা করুক, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমরা এই 2025-এর মধ্যে নির্বাচনটা হোক, এবং এটা করতে গেলে এখনও সময় আছে, কারণ নির্বাচন কমিশন কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে তারা সময় নষ্ট করে নাই, এবং তারা মোটামুটি বলেছে অক্টোবরের মধ্যে তারা প্রস্তুত হয়ে যাবে। এবং নতুন রাজনৈতিক দলও যারা করতে চাচ্ছে তাদের ব্যাপারেও বলা হয়েছে যে আমরা নিবন্ধন নতুন করে যে নিবন্ধন দেওয়া সেটাও আমরা অক্টোবরের মধ্যে করে ফেলবো। তাহলে ডিসেম্বরের নির্বাচনটা দিতে অসুবিধাটা কোথায়? সুতরাং 2025-এর বাইরে গিয়ে যদি আবার নতুন কোনো পরিকল্পনা হয় যে 26-এ হবে না 27-এ হবে, তাহলে আমি মনে করি যে পুরা জাতি একটা হতাশার মধ্যে পড়ে যাবে। এবং এখানে অনির্বাচিত সরকার কন্টিনিউ করার যে একটা প্রবণতা কারো কারো মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। 111-এর সরকারও এরকম চেষ্টা করেছিল যে দীর্ঘ সময় নিয়ে তারা সংস্কার করবে ইত্যাদি অনেক কথা গালবরা বুলি শুনিয়েছিল, কিন্তু পরে যখন দেখা গেল যে তারা মোটামুটিভাবে রাষ্ট্রের যে সংস্কারের কথা বলেছিল সেগুলোতে মনোযোগী না হয়ে ক্ষমতা ভোগ করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখছিলাম। তখন আমরা কিন্তু হাইকোর্টে একটা মামলা করেছি, সেই মামলাতে নির্দেশনা ছিল 2008-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হোক, তো সেটা জাতি মেনে নিয়েছে। তো এখনও আমি আশঙ্কা করছি আপনারা যদি এটাকে দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দেন, তাহলে হয়তো কেউ কেউ গিয়ে আবার হাইকোর্টে আশ্রয় নেবে এবং সেখান থেকে হয়তো একটা নির্দেশনা আসতে পারে। অনেক ধন্যবাদ জাহিদ, আপনার সামনে অনেকগুলো বক্তব্য। জি, এর মধ্যে যে নির্বাচন নিয়ে, নির্বাচন চূড়াগলিতে আটকে যাচ্ছে, নির্বাচন দিতে অসুবিধা কোথায়, নির্বাচন কি অনিবার্য চলমান সংকটের প্রেক্ষিতে, আপনি কীভাবে দেখছেন? নির্বাচন অনিবার্য মানে এখন বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, সুব্রত দা আমার খুব শ্রদ্ধা একজন মানুষ, এবং আপনি মানে আমার দুই শ্রদ্ধা মানুষের সাথে আজকে আমি সহ করছি। তো এখানে চোরাবালিতে যে আটকে গেছে যে কথাটা, মানে চোরাবালিতে আটকে পুরো না গেলেও চোরাবালিতে ফেলে দেওয়ার চেষ্টা আছে, এটা ফর শিওর। কারণ আমরা বিভিন্ন পক্ষের মন্তব্য যদি দেখি, মানে এই যে গণ অভ্যুত্থান হলো, এই যে সাফল্য হলো, এটাকে এক একজন এক এক প্রয়োজনে আসলে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাতে ফিরে যেতে পারি, এটা মোটা দাগে। এখন এটার মধ্যে সংস্কার সহ যত কিছু আছে যাবতীয় আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য। কিন্তু সুব্রতরা রাইটলি বলছেন, ক্ষমতা এমন একটা জিনিস যে এখন এর মধ্যে কেউ ঢোকেন, তার ওখানে থেকে যাওয়ার টেন্ডেন্সি অনেকের মধ্যেই তৈরি হয়। ফলে আপনি তো বলবেন না আমার ক্ষমতা ভালো লাগছে বলে থাকতে চাই, তখন আপনি নানান রকম অন্য কথা আনবেন। অ্যাট দ্য সেম টাইম এই পতনের সাথে সাথে আমরা খেয়াল করবো শুরুর দিক থেকে কিছু মানুষ এটাকে বিপ্লব বলে, বিপ্লব হিসাবে ডিফাইন করে যাবতীয় এক্সিস্টিং আমাদের কনস্টিটিউশন আইন যা আছে সব বাতিল করে রাষ্ট্রটা দখল নিতে চেয়েছে। আমি দখল শব্দটা সচেতনভাবেই ব্যবহার করছি। তারা এটা দখল নিয়ে তারা তাদের মতো করে কাজ করতে চেয়েছেন। তাদের মধ্যে নানা রকম উদ্দেশ্য আছে, সেদিকে যাচ্ছি না। ফলে এই যাবতীয় শক্তিগুলো যখন একসাথে হলো, তখন একটা সংকট তৈরি হয়েছে। কেউ নির্বাচন চাওয়াটা, একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে, রাজনৈতিক দল মানে ক্ষমতায় যেতে, ওর কাজই ক্ষমতায় যাওয়া। এই যে স্টুডেন্টরা রাজনৈতিক দল তৈরি করবেন, রাজনৈতিক দল তৈরি করা মানে হচ্ছে ক্ষমতায় যেতে চান না। আমি ক্ষমতায় যাওয়াটাকে একটু আমরা কেউ এখন ইউফেমিস্টিকলি বলি যে দায়িত্ব নিতে চান। আচ্ছা, কিন্তু নিতে চান কেন? কারণ ওনার নিজস্ব কিছু পরিকল্পনা আছে, চিন্তা আছে, সেটাকে উনি ইমপ্লিমেন্ট করতে চান। তো যে দল ক্ষমতায় যাবে, যেতে পারে, সে নির্বাচন চাওয়াটাও কেউ এক ধরনের ক্রাইম হিসাবে দেখানোর টেন্ডেন্সি শুরু হয়েছে। আমাদের খুব পরিচিত একজন পাবলিক ইন্টেলেকচুয়াল সরাসরি বলছেন যে বদমায়েশ, মানে যারা রাজনৈতিক দলরা বদমায়েশ, একদম এই শব্দটা আমি ওনাকে কোট করছি। আপনার এই শব্দটা শোনার সাথে রাজনৈতিক দলকে ব্লেম করা, উনি সরকারের মানুষও নন, কিন্তু ব্লেম করা আমাদের কাছে কি 1-11 গন্ধ মনে হচ্ছে না? 1-11তেই কি এই স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছিল না রাজনৈতিক দলগুলোকে আগে এবং পরে? হয়েছিল। আমি এটা বলছি না রাজনৈতিক দলগুলোর সমস্যা নেই, সত্যিকার অর্থেই আছে। আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে পারে নাই, নানান দুর্নীতি অনিয়ম করেছে। কিন্তু সমাধান কি বিরাজনীতিকরণ? নো ওয়ে। বলা হয় রাজনীতির সমস্যার সমাধান কি? উত্তর হচ্ছে আরো রাজনীতি। আর কোনো উপায় নাই আসলে।
আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি যদি সমস্যা করে, জামায়াত যদি সমস্যা করে, অপরাপর দাদাদের দল গণফোরাম যদি সমস্যা করে, এটাকে ভালো করার উপায় কি? আরেকটা রাজনৈতিক দল বানিয়ে আসুন, আপনি বানিয়ে সেটাকে দিয়ে জনগণের মন জয় করুন, ক্ষমতায় যান, ওনারা কি প্রবলেম করছে সেটা দেখান, আপনাকে ভোট দিতে বলেন, গিয়ে আপনার যা যা পরিকল্পনা আছে সবকিছু আপনি ইমপ্লিমেন্ট করেন, সংস্কার সহ সবকিছু, সমস্যা তো নাই। কিন্তু না, এটা এখনই করতে হবে। এবং আমি একটু প্রসঙ্গে একটু বলে রাখি, সংস্কারের ব্যাপারে আমাদের জনগণ শব্দটা আমি ব্যবহার করি না, প্রায় বলা হয় যে জনগণ সংস্কার চায়। জনগণ কি চায় আমরা কে জানতে গেছি? এবং এটা খুব অফেন্সিভ একটা কথা, কারণ জনগণ বলতে আপনি আসলে বোঝাচ্ছেন আপনার আমার মতো কিছু মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, তো তাকে জনগণের নামে চালিয়ে দিতে পারেন না। ঠিক আছে, শিক্ষিত সচেতন মানুষ চাইছি, এবং আমি আবার ব্যক্তিগতভাবেও মনে করি যে সংস্কারগুলোর আলাপ হচ্ছে, অনেকগুলো সংস্কারই আসলে জনগণের লাভও করবে। উনি হয়তো বোঝেন না, যে মানুষটা টিসিবির লাইনে ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন, উনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওনার জীবনও ভালো করবে। কিন্তু এই সংস্কারটাও তো দিনের শেষে আসলে সবার সাথে আলোচনা করে করতে হবে। অবশ্যই ওইটা না করে চাপিয়ে দেব। আচ্ছা, কেউ যদি সংস্কার নিতে না চায়, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু কনসিস্টেন্ট, উনি কিন্তু বলেছেন যদি সংস্কার না চায়, সংস্কার না করে নির্বাচন করে দেব। উনি হয়তো একটু বিরক্ত ছিলেন, ওনার সর্বশেষ ভাষণে উনি বলেছেন 25 সালে যে গাইডলাইন, যে আমরা যদি তেমন কোনো সংস্কার করতে না পারি তাহলে 25-এর শেষে নির্বাচন হবে, আর যদি অল্প কিছু সংস্কার করতে পারি তাহলে আরও 6 মাস লাগতে পারে, মিড অফ 2026। তো আউটলাইন বা রোডম্যাপ তো ক্লিয়ার, কিন্তু কিছু মানুষ এর মধ্যে নতুন নতুন আলাপ, বিচার শেষ করতে হবে, বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না, নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে চুরি করতে। উত্তর হচ্ছে, কেউ যদি নির্বাচিত হয়ে চুরি করতে যান, তাদেরকে তো জনগণের ভোটেই যেতে হবে, জনগণ ভোট দিয়েছে, এরপর গিয়ে যদি তারা চুরি করেন, উপায় হচ্ছে পরবর্তী ভোটে তাকে আর ভোট দেবে না। গণতন্ত্রের সিস্টেমটা এভাবেই কাজ করে। কিন্তু কিছু মানুষ মনে করছেন ঘাট ধরে জোর করে এটা করা যাবে, এটা আসলে মনে করছেনও না। ওই যে দাদা যেটা বলছেন, ক্ষমতাটাকে নানান বাহানে এক্সটেন্ড করার চেষ্টা আছে, চিন্তা আছে। না, এই যে বিচার ছাড়া নির্বাচন হবে না, জি, এই ন্যারেটিভসের মানে অনেকেই তো দেখতেছি এই কথাটাই বলছেন, তো বিচার হবে 100 বছর পর্যন্ত চলবে। মানে আমি এটাও একটু অবাক হওয়ার ব্যাপার, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান কৌশলী আইসিটির এবং সম্মত আইন উপদেষ্টাও বলছেন যে 25-এর মধ্যে, দাদা অত্যন্ত ভেটারেন একজন লয়ার, মানে আমরা যদি এই 1 বছরের মধ্যে একটা বিচারের প্রাথমিক কনভিকশন শেষ করি, মানে এই মুহূর্তে এই বিচারের উপরে সারা পৃথিবীর নজর আছে, তো এত ফাস্টার, আমার কাছে ফাস্টারই মনে হচ্ছে, আমি নিশ্চিত নই, দাদা আশা করি বলবেন। তো এটা করতে গিয়ে আমরা বিচারটাকেই আবার প্রশ্নবিদ্ধ করে কিনা, আবার বিচার যদি দীর্ঘ হয় তাহলে নির্বাচন কি তারপরে হবে, এসব প্রশ্ন আছে। এই জন্য না, এটাকে এটার সাথে রিলেট করার কোনো প্রয়োজনই ছিল না। বিচারের গতিতে চলবে, বিশেষ উদ্দেশ্যে তো এটা একদম একদম বিশেষ উদ্দেশ্যে, কারণ ওই যে বলছি নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে, কারণ এই ক্ষমতায় এই সরকার থাকার কারণে অনেক মানুষের বেনিফিট তৈরি হয়েছে, অনেক মানুষ ফর্মালি ইনফর্মালি বেনিফিট নিচ্ছেন। এবং যেটা হয়েছে, নির্বাচিত সরকার আসার সাথে সাথে ইভেন আমাদের প্রশাসনে যে শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারাও আসলে নির্বাচিত সরকারকে ভয় পান। জি, তারা বরং এই সরকারের সময়ে কিছু কি হয়েছে, হয় নাই তো, তো এই এস্টাবলিশমেন্টও চায় এই সরকার যত বেশি সময় থাকে। জাহেদ, আপনার কাছে আসছি পরে। সুব্রত দা, যেটা জাহেদ বললেন, এই বিচারের প্রক্রিয়া এবং বিচার ছাড়া নির্বাচন নয়, আর বিচার হইতে হবে, তা বিচার শেষ হইলে নির্বাচন হবে, এই অবস্থাটা তারপরে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার হবে। এই যে আমাদের সামনে যে প্রস্তাবটা আছে, যেটা বলছেন যে শেখ হাসিনার বিচার নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই একটা আগ্রহ আছে, কৌতূহল আছে এবং দেখার বিষয় আছে যে বিচার প্রক্রিয়াটা কত স্বচ্ছ হয়। তো এই অবস্থায় আপনি এটাকে কিভাবে দেখছেন? এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, ভারত এর মধ্যেই এটা বলে রেখেছে বাংলাদেশে শেখ হাসিনার জেনুইন ট্রায়াল হবে না, এটা প্রেক্ষাপটে আছে। জি, শোনেন, এটার সাথে আমি একটু অ্যাড করি। এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা জানি যে এটা দলনিরপেক্ষ সরকার। তো আপনি যে নিয়োগ প্রক্রিয়াগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে তো দেখি দলীয়করণ করা হচ্ছে। কিছু জায়গায় আপনি বিএনপিকে ছাড় দিচ্ছেন, আর কিছু জায়গায় জামাতকে ছাড় দিচ্ছেন। এটা তো অস্বাভাবিক, আগে তো আমরা এগুলো দেখি নাই। আরও তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছিলাম, সেখানে নিয়োগগুলো হয়তো মোটামুটি একটা নিরপেক্ষ লোকজন সব জায়গায় নিয়োগ হতো। আপনি যে এখন ওয়ার ট্রাইব্যুনালটা করলেন, তো এটা কি কোনো প্রয়োজন ছিল যে যিনি শেখ হাসিনার ওয়ার ট্রাইব্যুনালের ডিফেন্সের লয়ার ছিল তাকে এখানে প্রসিকিউটর করা? আপনি শুরুটাই তো ভালো করলেন না। আমাদের এখানে কি লোকের অভাব আছে?
ক্রিমিনাল লয়ার তো অনেক শীর্ষ পর্যায়ের অনেকেই আছেন, তাদেরকে এখানে দিতে পারতেন। তো আপনি সব জায়গায় যদি একটা জগাখিচুড়ি করে ফেলেন, তো যত দিন যাবে তত তো নানা রকম প্রশ্ন উঠবে। এখন আবার বলছেন যে খুব তড়িৎ গতিতে করতে হবে। তো তড়িৎ গতিতে তো আর বিচার হয় না। এখানে বিচার হবে, একটা টাইম ফ্রেম হবে, তারপরে সাক্ষী হবে, আরও অনেক কিছুই হবে। তো সেটার জন্য তো একটু সময় লাগবেই। তো এখানে বলা হচ্ছে যে বিচার কাজ শেষ না করে নির্বাচনের দিকে যাওয়া যাবে না। এই ধরনের বক্তব্য দেওয়ার অর্থটাই হচ্ছে আপনি বিচারটাও ঝুলে যাবে, নির্বাচনটাও ঝুলে যাবে। আমরা তো কোনোটাই ঝুলাইতে চাই না, আমরা সবটাই চাই যে আপনি পজিটিভলি এগোতে থাকেন। আমরা প্রতিনিয়ত আমরা দেখতে চাই যে আপনি বিচারের কাজটাও সুন্দরভাবে এগুচ্ছে এবং কোনো ধরনের প্রশ্নবোধক কিছু রাখা যাবে না, এবং যারা এখানে অ্যাকিউজড আছে তাদেরকে পরিপূর্ণ সুযোগ দিতে হবে। এবং আপনারা বলেছেন যে প্রয়োজনে তাদেরকেও যদি বিদেশ থেকে কোনো লয়ার আনতে চায় সেই সুযোগটা দেওয়া যাবে, সেগুলো আমরা দৃশ্যমান দেখতে চাই। আর অন্যদিকে আপনি নির্বাচনের দিকে আমাদের জাতিকে হাঁটতে দেন, যাতে জাতি এই যে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে চাই। এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি যে জিপিপিপি নিয়োগ করেছেন সারা বাংলাদেশে 4,500-এর মতো, অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে সব দলীয়। তাহলে আগের সরকার যে দলীয়করণ করেছে সব জায়গায়, তো আপনিও তো একই কাজ করছেন। তাহলে আপনি করবেন সেটা যখন দলীয় সরকার আসবে। এখন তো দলীয় সরকার না, কিন্তু আপনি নিয়োগগুলো দিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিবেচনায়। এমনও তো হইতে পারে যে ভবিষ্যতে আপনি যে বিচারক নিয়োগ দিবেন বা ইতিমধ্যে দিয়েছেন, সেখানে তো আমরা খুব অবাক হয়ে গেছি যে 23 জন বিচারপতি আপনি একসাথে নিয়ে গেছেন। এটা তো কোনোদিন হয় না। আপনি 10 জন নেন, 5 জন নেন, 11 জন নেন, যাচাই বাছাই করেন। আপনি বিচার সংস্কার কমিশন করেছেন, তারা তো বিচারপতি নিয়োগের আইনকানুন করবে। মাননীয় প্রধান বিচারপতি নিজেও বলেছে যে আমিও এগোচ্ছে, কাজ এগোচ্ছে, একটা কি কাউন্সিল করছেন উনি, বিচারপতি নিয়োগ কাউন্সিল, খুব ভালো। তো সেটা শেষ না করে 23 জন কেন? এটা কি অবশ্যম্ভাবী ছিল যে একসাথে 23 জন নিতে হবে? সুতরাং আগের সরকারগুলো যেসব কাজ করে গেছে, যে কারণে আমাদের দেশ একটা সংকটের মধ্যে পড়েছে, বিচার বিভাগ নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা তো আশা করি না যে এই সরকারও সেই পথে হাঁটবে। সুতরাং 5 মাস অতিক্রান্ত হয়ে 6 মাসে পড়লেন আপনি, এখনও যদি আপনি মনে করেন যে শিশু সরকার, এটা তো হবে না। এটা পাকিস্তান আমলে আমরা 24 বছর শিশু সরকার বলে আমরা চালিয়ে গেছি। তা আপনি এই 6 মাসের মাথায় শিশু সরকার বললে হবে না। আপনার মধ্যে স্টেবিলিটি দেখাতে হবে। আপনি প্রশাসনের মধ্যে অসন্তোষ হচ্ছে কেন, এগুলো আপনি থামাবেন না। এবং সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কীভাবে ঐক্যবদ্ধ হয়ে গেল? আপনি যারা 10-12 বছর আগে রিটায়ার্ড করেছে এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আপনি রেট্রোস্পেক্টিভ প্রমোশন দেবেন, কাউকে কাউকে আপনি কন্ট্রাকচুয়ালে নিচ্ছেন, এবং সামনে যারা প্রমোশন পাবে টিউনো থেকে ডিসি থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত এক মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে। তাহলে আলমগীর সাহেব কী করেছিল 96 সনে? মহিউদ্দিন খান আলমগীর সমস্ত প্রশাসনিক লোকজনদের নিয়ে রাস্তায় নেমে আসছে। সেই তো কাপ্পারা আমরা এখনো দেখছি। তা আপনারাও যদি আবার এগুলো সুযোগ করে দেন এদেরকে, তা আগামী দিনে যারা রাজনৈতিক সরকার আসবে তাদেরকেও তো আপনি সংকটের মধ্যে ফেলছেন। এমন কিছু আপনাদের করা উচিত না ভবিষ্যৎ রাজনৈতিক সরকার সেটা তাদের পক্ষে দূর হয়ে যাবে এই শৃঙ্খলাটা ফেরাতে। আপনি প্রত্যেক দিনে আইন শৃঙ্খলা অবনতি। কালকে আমাদের এই বিডিআর গেটের সামনে যে মার্কেট আছে সেখানে স্বর্ণের দোকান দুপুরে জুমার নামাজের সময় দোকান বন্ধ করে নামাজ পড়তে গেছে, এই ফাঁকে ওখানে ঢুকে সব হীরা লুট হয়ে গেছে। পাশাপাশি আরও একটা জায়গায় দেখলাম যে এরকম লুটপাট চলতেছে। তো সারা দেশে তো একই অবস্থা। তাহলে আমাদের পুলিশদেরও তো এখনও দেখি যে তাদের কর্মতৎপরতা কর্মচাঞ্চল্য সেটা আমরা দেখতে পাচ্ছি না। ট্রাফিকের মধ্যেও এখনও আপনারা শৃঙ্খলা ফেরাতে পারেন নাই। তো সব জায়গায় যদি আপনারা এসব জটিলতা সৃষ্টি করেন, আর রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুত পুরা জাতিকে আপনি নির্বাচনমুখী করে দেন, তাহলে অনেক কিছুই রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতায় আপনারা সামলাতে পারবেন। কারণ আপনাদের তো কোনো শক্তি নেই। আপনি নিজেও বলেছেন যে টিওনও আমার শক্তি, ডিসি আমার শক্তি, সচিবরা আমার শক্তি। আপনার আশেপাশে কোনো রাজনৈতিক শক্তি নাই। সেই শক্তিটা হবে যখন আপনি রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্স নিয়ে তাদের সাথে ডায়লগ করবেন
এবং বিভিন্ন বিষয়ে তাদের থেকে মতামত নিয়ে আপনি কাজ করেন। অনেক ধন্যবাদ জাহিদ। আবারও আপনার সামনে অনেক প্রশ্নটা হলো আমাদের সামনেও, জাতির সামনেও, যেটা আমরা যারা দেখছেন টেলিভিশনের পর্দায়, দাদা যেটা বললেন যে আপনি এই কাজগুলো করতে পারছেন না, এই যে বিশেষ করে প্রশাসনের যে জিনিসটা বললেন, এটা তো হচ্ছে বিচারপতি বলেন বা সব জায়গায়, এর জন্য কাকে দায়ী করবেন? দায় সরকারকে নিতে হবে, সরকার দায়িত্বে আছে। এবং আমি সুব্রত দাসের সাথে খুবই রাইটলি একমত যে 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়েছে, সুতরাং শিশু সরকার না। এই সরকারকে আসলে একদিনও গা ছাড়া দিয়ে থাকার সুযোগ ছিল না, কারণ শেখ হাসিনার পতনের পর আমরা একেবারে ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থার মধ্যে এসেছি। এটাও সত্য, ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা ঠিক করতে সময় নেয়, কিন্তু আমরা সেই জায়গায় ভিত্তি করে কথা বলছি যে এর চেয়ে বেটার কিছু অ্যাচিভ করার সুযোগ ছিল কিনা। আমরা দেখছি সুযোগ ছিল এবং সেই সুযোগটা আসলে ঠিকঠাক মতো নেওয়া যায় নাই। প্রশাসনের মানে কর্মকর্তাদের কথা বলা হলো, মানে ধরুন তারা সার্ভিস রুল ভেঙেছে অন্তত 2 বার। একবার তারা সমাবেশ করেছে সচিবালয়ের ভেতরে, এরপর একটা অডিটোরিয়ামে পুরনো রিটায়ার্ডদেরকেও ডেকে এনে, মানে আমরা ভাড়াটে মানুষ নিয়ে আসে বলি না, নিয়ে এসে জাতা ভাষায় কথা বলছে। মানে ওনারা আলটিমেটাম দিচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান তার পদত্যাগ এবং কমিশন ভেঙে দেয়া, যিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের পদমর্যাদা সম্পন্ন, এই কমিশনগুলোর চেয়ারম্যানের পদমর্যাদা, সেটা আপনি এসব করছেন। কি হলো, একটা বিজ্ঞপ্তির মতো দেয়া হলো যে সরকার এসব ব্যাপারে কঠোর ইত্যাদি ইত্যাদি, কিছুই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। শৃঙ্খলা ভঙ্গ করার এই ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার আসলে সেই শক্তি আপনি রাখেন না, বা আপনার সদিচ্ছা নেই। দুটোই ভয়ঙ্কর। সদিচ্ছা না থাকলে তো ভীষণ খারাপ ব্যাপার, শক্তিও যদি না থাকে তাহলে এই সরকার আসলে এখানে বসে থেকে কি করবে? এই আলাপ তো আসবে, খুব স্বাভাবিকভাবে আসবে। আমি একটা জিনিস মনে করি, একদম একটা স্পষ্টভাবে বলে ফেলা দরকার, বাংলাদেশের মতো দেশ আসলে এবারকার এই সরকারটা দেখে আমি বুঝলাম এই সরকার প্রায় সব মানুষের সমর্থনে সক্ষমতায় এসছে। আওয়ামী লীগের সাথে জড়িত তার বেনিফিট পাওয়া কিছু লোক ছাড়া, এমনকি যেসব মানুষ এককালে আওয়ামী লীগ করতেন কোনো বেনিফিটের আশায়, এর বাইরে যারা আছেন তারাও এই সরকারকে সমর্থন করেছেন। সেই সরকারটাই আসলে পেরে উঠল না। কারণটা আমি যেটা ধারণা করলাম, সে কারণেই বলে এই সরকার আসলে খুব বেশি কিছু করতে পারবে না। সেটা হলো, আমাদের দেশ তো খুব সিস্টেমে চলা দেশ না, কোনো কালেই ছিল না যে একটা সিস্টেম, একটা খুন হলো, একজনকে পেটালো, সিস্টেম্যাটিকলি মামলা হবে, তদন্ত হবে, বিচার হবে, এভাবে হয় না। আমাদের দেশে সোশ্যাল প্রেশার, পলিটিক্যাল প্রেশার পজিটিভ কারণেও লাগে, আমি নেগেটিভের কথা বলছি না, পজিটিভ কারণেও লাগে। কিন্তু যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক শক্তি নাই, দাদা বলছেন যেটা, যে নাই, সে পারতো, উনি এটা করেন নাই, এবং এই অভিযোগ সরকারের বিরুদ্ধে আছে, বা সরকারের অন্তত কয়েকজনের বিরুদ্ধে আছে, যারা রেদার একটা নতুন হতে যাওয়া দলের সাথে তাকে অ্যালাইন করছেন, ফলে অপরাপর মাঠে থাকা শক্তিগুলো তো আরও বিরোধিতার মুখে পড়বেন আপনি। ফলে যেটা হয়েছে, ওটা ছাড়া সরকার আর পেরে উঠছে না। এখন দায় দিনের শেষে সরকারকে নিতে হবে। অর্থনীতির অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এটা এক মিসম্যানেজমেন্ট যেমন আছে, যদি আমাদের অর্থনীতিতে চেষ্টা করছেন আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, তাদের জায়গা থেকে কিছু সংকট তারা ঠেকাতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনার সময় যে তীব্র সংকট ছিল, সেই সংকটটা তো কন্টিনিউয়েশন আছে, এবং একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশের অর্থনীতি আসলে ঠিকমতো গ্রো করে না, কারণ বিনিয়োগকারীরা আস্থায় নেয় না, সে চায় যে একটা দীর্ঘকালীন সরকারের সময় সে নতুন ইনভেস্টমেন্ট করবে। আপনি চারপাশে খোঁজ নিয়ে দেখবেন প্রচুর বেকারত্ব তৈরি হয়েছে, মানুষ চাকরি হারাচ্ছে একদিকে, ওইদিকে ইনফ্লেশন বাড়ছে। সো সিচুয়েশন ইজ রিয়েলি ভেরি টাফ, এবং সরকারকে এ দায় নিতে হবে। ওনারা কীভাবে করবে, কেমন করবে, সেটা তাকে বুঝতে হবে। এর মধ্যেও একটা অদ্ভুত ঘটনা আমার চোখে পড়লো, এটা একটু যোগ করে রাখি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি সরকারকে 90% সফল বলছেন। মানে মানুষের সামনে যখন মানুষের নানান রকম সংকটের মধ্য দিয়ে মানুষ যায়, তখন উনি 90% সাফল্য ক্লেম করছেন। এটা খুবই অদ্ভুত, এটা মানে এটা খুবই সারপ্রাইজিংও যে এটাকে ওনারা ওইভাবে, যে সরকার যদি মনে করে আমরা যা করছি, মনে করা মানে সরকার মনে, হ্যাঁ, তো সরকার যদি মনে করে এরপর আমরা 90% সফল। আমি এই প্রসঙ্গে আরেকজন মানুষের কথা বলতে চাই, ডক্টর আসিফ নজরুল। ওনার 100 দিন পূর্তিতে উনি ওনার ইভ্যালুয়েশন করেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন কত নাম্বার দেবেন, না আমি যদি ভুল না করি উনি 4 দিতে চেয়েছেন। দ্যাটস ফাইন, যে আমি পারছি না, আমি চেষ্টা করবো, স্বীকার করেছেন। যে 90 দিচ্ছেন, তো ওই সরকার তার তেমন কিছু চেষ্টা করবেন না। পৃথিবীতে 90% সফল সরকার এই সময়কার পৃথিবীতে আসলে নাইও, যাকেই জিজ্ঞেস করেন সবচেয়ে সফল সরকার। সো এটা আরেকটা, তার মানে সরকারের মধ্যে কি এক ধরনের আত্মপ্রসাদ তৈরি হয়েছে যে আমি তো খুব ভালো করছি, তাহলে তো আসলে আর কিছু হওয়ার কোনো কারণ দেখি না। তাইলে কি দাঁড়ালো, মানে 5ই আগস্ট জি, যেদিন অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের সময় মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা,
মানুষ যে আশা নিয়ে রাস্তায় নেমে এসেছিল, আজকে 5.5 মাস বা 5 মাস পরে আজকে যদি অঙ্ক মিলান, হিসাব মিলান, মানুষের মাঝে হতাশা কেন? মানুষ অনেক আশা করেছিল। শেখ হাসিনাকে যেহেতু সরানোর জন্য আমাদের প্রচুর মূল্য দিতে হয়েছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, অন্ধ হয়েছে, সো আমাদের এক্সপেকটেশন থাকবে এবং আমাদের এক্সপেকটেশনটা তৈরি করা হয়েছিল। কিন্তু না, শেষ পর্যন্ত আসলে এই এক্সপেকটেশনটা টিকে থাকে নাই। এখন আমি এটাতেও হতাশ নই, হতাশ কোনো জায়গায় নই। এখন আসলে সরকার যখন দেখছে যে তারা আসলে খুব ভালো রান করতে পারছেন না, আপনি যদি মানুষের জীবন ভালো রাখতে পারতেন, মানুষের মূল্যস্ফীতি থেকে মুক্তি, মানুষের জীবনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেন, সব কিছু যদি ঠিকঠাক করা যেত মোটামুটি, তাহলে তারপর রাজনৈতিক দলগুলো আস্থায় নিয়ে আরও অনেক কাজ সরকার এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু এখন পরিস্থিতি আসলে আমি মনে করি আর ওই জায়গায় নেই এবং জনগণই আস্তে আস্তে অস্থির হয়ে উঠছে। এবং আমি অনেকজনকে এখনই নির্বাচন কেন দিচ্ছে না, দ্রুত নির্বাচনের কথা কেন বলছে না, এই আলাপ আমি মানুষের মধ্যে শুরু হয়ে যেতে দেখেছি। সুব্রত দা, মোটা দাগে বলতে গেলে জনগণ কেন হতাশ? আপনি তো বলছেন হতাশ, আমি তো মনে করি যে গভীর হতাশ। আচ্ছা, কারণ মানুষ আশা করেছিল যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে যারা দায়িত্ব নিয়েছে তারা খুব দ্রুততম সময়ে সিন্ডিকেটটা ভাঙতে পারবে বাজার নিয়ন্ত্রণে। তো ঘুরে ফিরে তো সেই সিন্ডিকেটে রয়ে গেল এবং এমন একজন উপদেষ্টা দিয়েছেন তিনি সিন্ডিকেটের সদস্য ছিলেন। এগুলো তো ওপেন সিক্রেট, সবাই জানে, সবাই সবাই চেনে কে কোথায় কি করে না করে। তো উনি তো পারতেছেন না, এর মধ্যে আবার আপনি ট্যাক্স বাড়াচ্ছেন বিভিন্ন আইটেমের উপর। এইটা কি মানুষটা একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন আপনি। এর আগে আমি বলেছিলাম যে আইনশৃঙ্খলার ব্যাপারেও মানুষ খুবই হতাশ, আপনারা পাচ্ছেন না। আপনি এতদিন কেন লাগে পুলিশকে ঢেলে সাজাতে? আপনি নিয়োগটা কেন তাড়াতাড়ি দেন না? বলে তো তখন 90,000 দিয়েছে, আপনি 1 লাখ দেন না কেন? জাহেদ যেটা বলেন নাই সেটা আমি যোগ করতে চাই। 90 ভাগ সফল মানেটা কি জানেন তো? হতাশা তৈরিতে 90 ভাগ সফল হয়েছেন তারা। অবশ্যই এই ব্যাপারে তো আমাদের দ্বিমতের কিছু নাই। আর আপনারা এইসব কথা বলেন কেন? আমরা তো সব সময় দেখি যিনি প্রেস সেক্রেটারি হন প্রধানমন্ত্রীর, তিনি অনেকটা ওই সরকারকে ডুবানোর জন্য অনেকাংশে দায়ী থাকেন। তো শফিক ভাই, আপনি তো ছোট ভাই আমাদের, খুব ভালো। হ্যাঁ, তো এরকম কথাবার্তা বলা, যেমন নির্বাচন নিয়ে আপনার তো কথা বলার দরকার নাই। এগুলো তো নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এটা প্রধান উপদেষ্টা বলবে বা 2 জন যদি এরা বলতে চায়, উপদেষ্টা সদস্যরা বলুক। কিন্তু আপনি যখন এটা বলেন তখন সবাই মনে করে যে আপনি যেন সরকারের মুখপাত্র হয়ে গেছেন। আপনার তো বক্তব্য হবে উপদেষ্টা কার্যালয় কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলোর উপর কথা বলা এবং উপদেষ্টাদের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয় সেগুলো অনেক ক্যাবিনেট সেক্রেটারি বলে। এখন যদি আপনারা মনে করেন যে না, ক্যাবিনেট সেক্রেটারির উপর ভরসা পাচ্ছি না, সেগুলো আপনি বলেন। কিন্তু আমরা যদি যার যার জুরিসডিকশন এবং লিমিটের বাইরে কাজ করতে থাকি, মানুষ তো এটা ভালো চোখে দেখবে না। 90 ভাগ সফলের দেশে তো আপনার এই সংকট থাকার না, তাহলে তো মনে হবে যে থাকার কথা। হ্যাঁ, সরকার তো এটা আগামী 5 বছর থাকতে তো অসুবিধা নাই যদি সফলতার দিক থেকে। 5 বছর কেন, আরো বেশি থাকতে পারে। আমি বললাম 90 ভাগ সফল তো পৃথিবীর খুব কম দেশে আছে, নাই তো। তো যাই হোক, এগুলো কথাবার্তা বলে আমাদেরকে বিপদে ফেলবেন আর কি, জনগণকে। কারণ জনগণ আপনাদেরকে সহযোগিতা করতে চায় এবং অত্যন্ত, উনি বলেছেন যে এরকম সমর্থন জনগণের, এটা 111ও ছিল না। সব রাজনৈতিক দল, কতগুলো দলদাস ছাড়া আওয়ামী লীগের, সুফল বগিরা ছাড়া আওয়ামী লীগের লোকজন আপনার পক্ষে। কারণ যারা চাইছিল যে হাসিনা যাক, হাসিনা এত অন্যায় এত অবিচার করেছে, দলের মধ্যে করেছে, রাজনীতিতে করেছে, সরকারের মধ্যে করেছে, অর্থনৈতিক খাতে করেছে। সুতরাং তার বিদায়টা আওয়ামী লীগের মধ্যেও ছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাও আমাদেরকে বলছে যে ভাই তাড়াতাড়ি ওনারে বিদায় করেন, উনি তো আমাদের দলটাকেও নষ্ট করে দিয়েছে। তো সেই জায়গায় আমি তো মনে করি আওয়ামী লীগের ব্যাপক সমর্থন আছে এবং সকল রাজনৈতিক দল সর্বদলীয়ভাবে আপনাকে সমর্থন দিয়েছে। সুতরাং সেই জায়গায় যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে আর কি করার আছে জনগণের? সুতরাং এখন এমন কিছু দৃশ্যমান কাজ করেন জনগণ যাতে সুফল পেতে পারে। আপনারা কতগুলো অর্বাচীনের মতো যদি কাজ করেন, হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য হবে না। যেটা আমি বলছিলাম যে আপনি নতুন করে আবার ট্যাক্স ধার্য করতেছে, মানুষের জীবনযাত্রা এমনি চলতেছে না, নাবিশ্বাস। বাজারে গেলে ঠিকমতো বাজার করে ঘরে ফিরতে পারে না। সুতরাং সেই জায়গায় আপনি মনোযোগ দেন,
সংস্কারের কাজগুলো দ্রুত করেন আর নির্বাচনমুখী জাতিকে করেন, তাহলে এই যে দেশের মধ্যে অন্যায় অবিচার হচ্ছে এবং কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে বিভিন্ন দুর্বৃত্তায়িত কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আমি তো মনে করি আপনি নির্বাচনটা দিয়ে দিলে তারাও কিন্তু নির্বাচনমুখী হয়ে যাবে। এখন যে দখল বেদখল, আগে আওয়ামী লীগ দখল করেছে সমস্ত প্রাতিষ্ঠানিক যেখানে চাঁদাবাজি হয়, সেই জায়গায় যদি এখন অন্য দলও যায়, হ্যাঁ, সেটাও অনেকটা থেমে যাবে যদি আপনি রাজনীতিটা সঠিকভাবে করেন এবং নির্বাচনমুখীকে জাতিকে অগ্রসর করে দিয়ে যান। এবং রাজনৈতিক দলগুলোই তখন জনগণকে স্বপ্ন দেখাবে, তাদের নির্বাচনী ইশতেহার দেবে, এবং তখন এই যে নানা রকম সমস্যাগুলো হচ্ছে সেগুলো অনেকগুলো কমে যাবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা আপনাকে সহযোগিতা করবে। আপনি সেই সহযোগিতা চান নাই। আজকে যদি আপনি বলতেন ইয়েস আমার পুলিশের সদস্য কম, তারা এখনো একক এইতে কাজ করতে পারছে না, আপনারা রাজনৈতিক নেতাকর্মীদেরকে বলেন সহযোগিতা করবে। আপনি তো বলেছিলেন যে ট্রাফিকের ব্যাপারে ছাত্রদের কাজে এটা ভালো হইতো, আপনি এদেরকে কাজে না লাগিয়ে এখন দেখেন তারাও নানা রকম কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। আপনি এই যে ছাত্রগুলো এত আকাঙ্ক্ষা নিয়ে এত ত্যাগ তিতিক্ষা রক্ত দেওয়ার পরে যখন একটা আপনাকে বসালো, তাহলে আপনি তাদেরকে নানানভাবে কাজে লাগান না কেন? আমরা তো সেটা চাই, তাদের ভলান্টিয়ার করতে বলেন বা প্রয়োজনে তাদেরকে নানান জায়গায় দায়িত্ব দিয়ে কাজ করান, তাহলে তারাও বুঝবে যে তারা কিছু একটা কাজের মধ্যে আছে। তা না হলে তো কেউ দল করবে, কেউ দল ভাঙবে, আবার দল গড়াবে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের ছায়ায় তারা অংশগ্রহণ করবে। এই কাজগুলো থেকে বিরত রাখেন এই তরুণ সমাজকে। এরা যদি একবার ডিরেল হয়ে যায়, পুরো দায়িত্ব এই সরকারের উপর পড়বে। যেমনভাবে মুক্তিযুদ্ধের পরে আমরা মুক্তিযোদ্ধাদের কাজে লাগাতে পারি নাই। অনেক ধন্যবাদ জায়েদ। এটা অন্য প্রসঙ্গে যাই। জি, প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের সামনে, বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ কি? নতুন চ্যালেঞ্জ মানে আসলে আমার কাছে চ্যালেঞ্জ যেটা ছিল সেটাই প্রধান চ্যালেঞ্জ। নতুন কোনো চ্যালেঞ্জ যুক্ত হয়েছে তা না। একটা হয়তো বৈদেশিক ইস্যু তৈরি হয়েছে রোহিঙ্গা ক্রাইসিস এবং মিয়ানমার সংকটের জায়গা। তার আগে আমাদের এক্সিস্টিং ক্রাইসিসটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে পৃথিবীতে ভয়ঙ্কর স্বৈরশাসকের পতনের পর একটা সংকট প্রায় সব দেশে হয়েছে, সেই দেশটা স্থিতিশীল হয়নি। আমাদের ধরুন এই যে ইকোনমিস্ট আমাদেরকে বেস্ট কান্ট্রি বলেছে, তার কারণ এই না যে আমরা শেখ হাসিনাকে পতন করেছি শুধু। শেখ হাসিনাকে ফেলে দেওয়া চাইতে তো বাশার আল আসাদকে ফেলে দেওয়া আরও কঠিন ছিল। ওই ভদ্রলোক গ্লোবাল পাওয়ার নিয়ে সে গৃহযুদ্ধ করতে হয়েছে তার বিরুদ্ধে 13 বছর, এবং তার যখন পতন হলো, সেই পতনটা তো ইভেন তার চাইতে বড়। কিন্তু সিরিয়া বাংলাদেশের পেছনে ছিল এই র্যাঙ্কিংয়ে, বাংলাদেশ আগে ছিল। কারণ ইকোনমিস্ট বলছে এই করলো, শেখ হাসিনা কি খারাপ করেছেন এগুলো বলে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। অ্যাপারেন্টলি আমরা তর্ক বিতর্ক করছি, কিন্তু আমাদের বাংলাদেশ মোটামুটি স্টেবল একটা কান্ট্রি হয়েছে, ইকোনমিকলি, পলিটিক্যালি, সোশ্যালি। এটা জরুরি। এবং পৃথিবীতে ওই যে আরব স্প্রিং আমরা যখন বলি, সেখানে প্রায় সব দেশে এমন অস্থিরতা হয়েছে, প্রায় সব দেশগুলোরই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঠিকঠাক মতো আর হতেই পারে নাই। এমনকি সামরিক শাসন চলে আসার নজির আছে, আমরা মিশরের কথা যদি বলি। ফলে আমাদের একটা মেজর চ্যালেঞ্জ, যতদিন পর্যন্ত আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে না পারি, একটা নির্বাচন হওয়া, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসা। কারণ আমরা দেখছি বহুজন বহুভাবে চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচিত সরকার বা নির্বাচনটা যাতে পিছিয়ে যায়, এটা একটা প্রধান চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ এর মধ্যে যুক্ত হয়েছে, যেটা নিয়ে আসলে কথা কম হচ্ছে, কারণ আমরা আমাদের দেশের পলিটিক্স নিয়ে অনেক বেশি আলাপ করছি। সেটা হচ্ছে মিয়ানমারে আমাদের, মানে এই দেশটার সাথে আমরা ইন্টারন্যাশনালি, মানে আমাদের এই দুইটা দেশের সাথেই বর্ডার, ভারত আর মিয়ানমার, কিন্তু মিয়ানমারের সাথে আমরা কোনোদিন আমাদের জেনুইন ফরেন পলিসি আদৌ ছিল কিনা। আর পরবর্তীতে যেটা হয়েছে, বাংলাদেশ তো আসলে স্বাধীন দেশ হিসেবে ছিল না গত 15 বছর। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ফরেন পলিসি ইন্ডিয়া ডিপেন্ডেন্ট ছিল। ফলে যেটা হয়েছে, মিয়ানমারের সাথে যে আমরা আমাদের মতো করে কাজ করব, বা কখনো কোনো চায়না ইনফ্লুয়েন্সটা ছিল। এই যে রোহিঙ্গা আসলো 17 সালে আসার পর যে আমরা মিয়ানমারের সাথে একটা বাইল্যাটারাল চুক্তি করলাম, মজার ব্যাপার এটা এগ্রিমেন্ট তো নাই, এটা এমওইউ, এটাকে অ্যারেঞ্জমেন্ট বলা হয়েছিল, চীনের চাপে করতে হয়েছে। মজার ব্যাপার, এরপর আমাদের যে গ্লোবাল মনোযোগ ছিল আমাদের প্রতি, সেটা শেষ হয়ে গেছে। মিয়ানমার বলছে আমরা তো বাংলাদেশের সাথে বাইল্যাটারালি সমস্যার সমাধান করছি। সো যেহেতু আপনি নির্বাচন ছাড়া ক্ষমতায় আছেন, কখনো ভারতের চাপে, কখনো চায়নার চাপে আপনি আপনার ফরেন পলিসি ঠিক করেছেন। এখন সংকট যেটা, সেটা হচ্ছে আরাকান প্রভিন্স, যেটাকে আমরা
এখানে যেটা হয়েছে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মি এটা দখল আসলে নিয়ে ফেলেছে। তারা দীর্ঘদিন থেকে ফাইট করছিল এবং সর্বশেষ মিয়ানমার জান্তার বিরুদ্ধে এখানে তিনটা সংগঠন মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স বলে, তারা এখন এই অঞ্চল থেকে আসলে মিলিটারিকে সরিয়ে দিয়েছে। এখন বিপদ হচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপরে খুব ক্ষুব্ধ। আগে কিন্তু ছিল না, আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাকে স্বীকৃতি দিচ্ছিল এবং ওরা বলছিল যে ওরা যদি সবার সাথে জোট করে শেষে ক্ষমতায় যেতে পারে, মিলিটারিকে ফেলতে পারে, তারা রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেবে। কিন্তু ঘটনা হলো গত কয়েক মাসে রোহিঙ্গা যারা মিয়ানমারে রয়ে গেছে প্রায় 5 লাখ সংখ্যাটা, এদের দুটো সংগঠন আরএসও এবং আরসা, এরা মিয়ানমার জান্তার হয়ে যুদ্ধ করেছে আরাকান আর্মির বিরুদ্ধে। ফলে আরাকান আর্মি এদের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা এখন রোহিঙ্গাদের উপরে অপারেশন চালাতে পারে এবং ঝুঁকি তৈরি হয়েছে। বেশ কিছু রোহিঙ্গা এর মধ্যে এসছেও যে 5 লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে চলে আসবে, এই ঝুঁকি তৈরি হয়েছে। সো এটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারা, নট অনলি দ্যাট, আরাকান আর্মিকে দিয়ে কেউ বাংলাদেশের সাথে কোনো রকম কোনো প্রবলেম তৈরি করার চেষ্টা করে কিনা, এই ঝুঁকিও আছে। বিশেষ করে মিয়ানমারের সাথে আমাদের যে বর্ডার অত্যন্ত আনডেমার্কেটেড, এই জায়গাটা এত দুর্গম। আমি 2-1 জন ওইখানে দায়িত্ব পালনকারী অফিসারের সাথে কথা বলে দেখেছি যে ওখানে হেঁটে যেতেও কয়েকদিন লাগে, এমন জায়গা আছে। সুতরাং এটা একটা মেজর থ্রেট আমাদের সামনে আছে। আমাদের সরকার থেকে অবশ্য বলা হয়েছে যে মিয়ানমার জান্তা এবং তারা আরাকান আর্মির সাথে এখন যোগাযোগ করছেন, দ্যাটস এ গুড সাইন। কিন্তু আমি জানি না সরকার ঠিকমতো এটা ম্যানেজ করতে পারবে কিনা। যদি না পারে, 5 লাখ রোহিঙ্গা আসা, তার সাথে আরাকান আর্মি বাংলাদেশের উপরে পাল্টা কোনো রকম কোনো ক্ষতিকর কিছু চেষ্টা কারো হয়ে করা, নানান রকম। কারণ আমরা জানি যে ওই প্রভিন্সে সিরিয়াস জিওপলিটিক্যাল খেলা আছে। চায়না যেমন স্বার্থ আছে, ভারতেরও স্বার্থ আছে। ভারত পুরো ওই প্রভিন্সের উপর দিয়ে তার কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট আছে, যেখানে সে 7 সিস্টার্সকে বাইপাস করতে চায়। ওটাও যদি আবার ব্যারিয়ার তৈরি হয়, এটা ভারতের স্বার্থের সমস্যা হয়। আবার এই প্রভিন্সে চীনের ডিপ সি পোর্ট আছে, চীনের গ্যাস পাইপলাইন আছে, তেলের পাইপলাইন আছে, তাদের ইকোনমিক জোন আছে। সো এটা খুবই হটস্পট। এবং নট অনলি দ্যাট, এই জায়গাগুলোকে মাথায় রেখে আমেরিকা তার বার্মা অ্যাক্ট তৈরি করেছে, সব কিছু মিলে। তো খুবই টাফ একটা সিচুয়েশন। বাংলাদেশকে এই জায়গাটায় আসলে খুব ব্রিলিয়ান্টলি সিচুয়েশন অ্যানালাইজ করতে হবে এবং স্টেপ নিতে পারতে হবে, নাহলে এটা খুব বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে আসবে। অনেক ধন্যবাদ। সুব্রতদা, আমরা কি সত্যিকার অর্থেই স্বাধীন হয়েছি? না, এখন তো আমরা স্বাধীন আছি। হাসিনার জন্য স্বাধীন ছিলাম না, সেটা তো দিল্লি তারা চালাইতো। দিল্লির পরে কি আমরা অন্য কোনো দিকে ঝুঁকছি? হ্যাঁ, ঝুঁকছি না, আমরা সবার সাথে বন্ধুত্ব চাচ্ছি এবং সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কারোর সাথে আমাদের এনিমিটি নাই, শত্রুতা নাই। এটা তো পলিসি ছিলই আমাদের, 72 সন থেকে তো এই পলিসি ছিল। তো সবচেয়ে খাতায় লেখা আছে। না, এখন যদি বলেন জাহেদ যে সময়টার কথা বললেন বা আমরা যে সময়টার কথা জানি, তো এই সময়ে তো আমরা তো ওই কাগজে কলমে তো আমরা স্বাধীন ছিলাম, তো আমরা তো স্বাধীন ছিলাম না। না, ওই অর্থে না, ফরেন পলিসির ক্ষেত্রে না, রাষ্ট্র হিসাবে তো আমরা স্বাধীন সার্বভৌম, সেটা ঠিক আছে। কিন্তু পলিসিগত কারণে আমরা কিছুটা দিল্লির দাসত্ব মেনে নিয়েছিলাম গত 15 বছর, সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। এবং দিল্লিরও উচিত যে শেখ হাসিনার সময় যেভাবে উনি এখানে পলিসি দিয়েছে বা যেভাবে কর্মপন্থা ছিল তাদের, সেখান থেকে তারা বেরিয়ে আসবে এবং জনগণের সাথে যে বন্ধুত্ব এবং সব রাজনৈতিক দলের সাথে সমান বন্ধুত্ব রাখবে, রাষ্ট্রের সাথে তো একটা থাকবেই, সেটা আমরা চাই। এবং আশা করি দিল্লি হয়তো তার অভিজ্ঞতার আলোকে সেটা বুঝবে এবং এই ব্যাপারে হয়তো আমাদের ফরেন মিনিস্ট্রিও নানানভাবে কাজ করছে এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনিও তো ভারতের বাইরেও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং তারও বিভিন্নভাবে সাহায্য, এমনকি পাকিস্তানের সাথেও আগে যে আমাদের একটা জট লেগেছিল, কিছুটা আমরা হয়তো সেখান থেকে মুক্ত হয়েছি এবং তাদের ফরেন মিনিস্টার আসবে, এগুলো আমরা ওয়েলকাম করি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। না, সেটা তো উনি বলতেই পারেন, যেহেতু পাকিস্তান ছিল একটা মুসলিম জনগোষ্ঠীর জন্য যদি পাকিস্তান হয়ে থাকে, তাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উনি বলতেই পারে বা আবেগের কারণেও বলতে পারে। তবে 71-এর যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো মীমাংসা আমরা চাই, সেখানে ছাড় দেওয়া যাবে না। সেই ব্যাপারে বোধহয় প্রধান উপদেষ্টা একটু মুখ খুলেছেন, তাকে আমরা ওয়েলকাম করি। তো আশা করি আগামী দিনগুলো ভালো হবে। সরকার কাজটা শুরু করে দিয়ে আমরা সেটাই, এটা তো এক ধরনের সংস্কার,
ফরেন পলিসিতে যে বিষয়গুলো এখন সামনে চলে আসছে, এটা একটা সংস্কার। সব সংস্কার তো ঘোষণা দিয়ে করা যায় না, কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমরা বুঝবো যে আমরা সামনের দিকে এগুচ্ছি। সুতরাং সরকার শুরু করে দিয়ে যাক, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এসে সেই ধারাটা অক্ষুণ্ণ রাখবে। আগেকার দিনে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ করে যায়, পরে রাজনৈতিক সরকার এসে সবগুলোকে বাতিল করে দেয়। এমনকি পার্লামেন্টও সে বৈধতা দেয় না। কত আইন হলো না 111-এর সময়, কয়টা করছে? 1/3 করছে। হ্যাঁ, 1/3 করছে। তো আমরা সেরকম কিছু চাই না। আপনিও অনেক আইন কানুন করছেন, আমরা দেখছি, হ্যাঁ, যেগুলো জনস্বার্থে হবে অবশ্যই সেগুলো রাখা হবে এবং আরও ভালো কিছু করে যান। সময় তো আছে, আরও তো 1 বছর সময়ের মধ্যে আপনি অনেক কিছুই করতে পারবেন। প্রত্যেকটা দিন কাজে লাগান। একজনে বললো যে আমরা তো শুক্রবারও কাজ করি, শনিবারও কাজ করি। তো আপনি যে কাজ করেন সেটার তো ফলাফল আমরা দেখতে চাই। আপনি শুধু মুখে বললে তো হবে না যে আমাদের কোনো বিশ্রাম নেই, অনেকে বলে আর কি উপদেষ্টারা। তো এখন প্রতিনিয়ত নানান সমস্যা হচ্ছে, এগুলোর দিকে রাখেন, গোয়েন্দা নজরদারিটা রাখেন। কেন এক এক জায়গায় এক এক ধরনের প্রবলেম সৃষ্টি হবে, আগুন লেগে যাবে, চুরি ডাকাতি হবে, হত্যাকাণ্ড হবে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, তাদের ব্যবসা বাণিজ্যের উপর অত্যাচার হবে, এগুলো একটু দেখতে হবে তো সব জায়গায়। সুতরাং সরকারকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে, তাই শেষ করব। সমাপনী আর কি, আপনি অনেক সম্ভাবনাই দেখেন, এই সম্ভাবনা অবশ্যই আছে, সাকসেস স্টোরি অনেক আছে, কিন্তু আমরা যেটুকু চেয়েছিলাম সেটুকু আমরা পাইনি। প্রত্যাশা মানে হতাশা যোগ হয়েছে কিছু। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে কিন্তু ফারাক আছে। এই ফারাক যাতে না থাকে, কি অবস্থায় রাজনীতিবিদদের প্রতি, রাজনীতিবিদদের যারা বদমাইশ বলছে, রাজনীতিবিদদের কারণেই কিন্তু এই দেশটার জন্ম। নিশ্চয়ই। তো আপনি আগেও বলেছেন, কিন্তু আমার কাছে কেন মনে হয় এরা কোন দুনিয়ার মানুষ আমি জানি না। রাজনীতিবিদদের ঢালাওভাবে যদি আপনি বলে দেন যে এরা খুবই খারাপ, না তাহলে আমরা সংবিধান লেখা হবে তো, সামনে সংবিধানের কথা হচ্ছে, তো বলে দেন যে বাংলাদেশ রাজনীতিবিদরা চালাবে না, বাংলাদেশ অন্য একটা গ্রহের লোক বা এই গ্রহের এই দেশেরই এমন লোক যিনি কোনোদিন রাজনীতি করবেন না, তারাই অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এগুলো লিখে দিতে হবে। একটা জিনিস একটু যোগ করি, চ্যালেঞ্জের প্রশ্ন মনে আসলো, আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, এটা বলেই শেষ করি। ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট আছে মালদ্বীপস নিয়ে, ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকায়, যেখানে মালদ্বীপে একজন নির্বাচিত প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে তার দলের লোক, তার বিরুদ্ধ দলের লোক, মিলিটারি, পুলিশ, এমনকি সন্ত্রাসী দলও ভাড়া করতে চেয়েছে, শেষ পর্যন্ত এটা ফাঁস হয়ে গেছে। মানে ওই ভদ্রলোকের দোষ কি? উনি ভারতের পেট্রোল, হেলিকপ্টার এবং প্লেন নিয়ে যেতে হবে, আবার এখানে ভারতীয় সোলজার থাকবে না। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা থাকবে না। উনি এই ক্যাম্পেইন করেছেন, জিতেছেন, জনগণ তাকে ভোট দিয়েছে, এই অপরাধে তাকে সরিয়ে দিতে হবে। অথচ এই ভদ্রলোক অক্টোবরে এসেছিলেন, অক্টোবরে এসে তার সাথে, কারণ উনি জানেন যে সম্পর্ক আসলে সবার সাথেই রাখতে হবে, উনি সম্পর্ক উন্নয়নের জন্য খুবই কর্ডিয়াল একটা ট্যুর করে গেলেন, কিন্তু ভারত ভেতরে ভেতরে এই চেষ্টা করছে। তো এই কথাটা এই জন্য বললাম, আমাদের দিক থেকে এই ঝুঁকি, এই যে এখন রাজনীতিবিদ বা সবার প্রতি কী ব্যাপার, এই যে আমাদের বিভেদ আছে, আমি কিন্তু এর মধ্যে সামহাউ তাদের কোনো না কোনো ইনভলভমেন্ট দেখি। কারণ ভারত যেভাবে এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধচারণ করে যাচ্ছে সরকারি রাষ্ট্রীয়ভাবে, আমি ওদের মিডিয়াকে সরিয়ে রাখি, যদিও ভারতের প্রায় সব মিডিয়া আসলে দ্য ভয়েস অফ দ্য রুলিং পার্টি, কোনো সন্দেহ নাই, কিন্তু এর বাইরে স্টেট হিসাবেও তারা যেসব কথাবার্তা বলছেন, তাদের বিবৃতিগুলো আসছে, সেগুলো আমাদের এই ঝুঁকি দেয় যে আমরা যত বেশি আমাদের মধ্যে এইসব কথা বলবো, এর মধ্যে তাদের গোয়েন্দা সংস্থা ঢুকতে পারে, আমাদের বিভেদ আরও বাড়াতে পারে, যেটা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনটাকে বাধাগ্রস্ত করবে। সুতরাং আমাদের সবার প্রতি যেটা আহ্বান, যে গণতান্ত্রিক সমাজে তর্ক বিতর্ক থাকে, লক্ষ্য ভিন্নতা থাকে, কিন্তু সেটাকে এমন জায়গায় বদমাইশ বলে ফেলা, যারা নির্বাচনের আগে বিচার চায় না তারা দেশের শত্রু, এ ধরনের মন্তব্য এসছে, এই ধরনের, বা সরকারের দিক থেকে 53 বছর তো কিছুই হয় নাই, রাজনৈতিক দলগুলো তো কিছুই করে নাই, উপদেষ্টারা যখন এই ভাষাগুলো কিন্তু ভয়ঙ্কর, এগুলো গণতন্ত্রের ভাষা না, এগুলো ফ্যাসিবাদের ভাষা। সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাকে সরাতে চেয়েছি, আমি শেখ হাসিনাকে অবশ্য ফ্যাসিস্ট মনে করি, মাফিয়া যাই হোক বলে সরাতে চেয়েছি, আমরা ওই চর্চাটা যেন আবার না করি। আমরা একজনকে জাস্ট দ্বিমতের কারণে ট্যাগ করছি, আমরা উড়িয়ে দিচ্ছি, বাকি সবাইকে আদার করে দিচ্ছি, আমি সব কিছু চালাবো, সব কিছু করবো, এটা খুব ভয়ঙ্কর। কারো যদি মনে ইচ্ছে হয় যে তিনি এই দেশটাকে দখল করে তার মতো করে দেশটা, তাহলে তাকে একটা সত্যিকার বিপ্লব করার চেষ্টা করতে হবে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, এবং এটুকু বলে শেষ করি, গণ অভ্যুত্থানকে বিপ্লব বলা ঝুঁকিপূর্ণ।
কারণ বিপ্লব যদি মনে করেন বা আপনি করাতে চান, আপনার এমন কিছু চাইবেন যেগুলো বিপ্লবের কাছে চাইতে হয়, ওটা গণ অভ্যুত্থানের কাছে চাওয়া যায় না, কিন্তু এটা তো বিপ্লব না। ফলে সমস্যা যেটা হলো, আপনি এমন একজনের কাছে, একজন মানুষ একটা বস্তা নিতে পারে, আপনি মনে করলেন 5টা বস্তা মাথায় তুলতে হয়, দিলেন মারাই গেল, কিন্তু আপনি তো ওকে দিয়ে একটা বস্তা নেওয়াতে পারতেন। সেই গণ অভ্যুত্থান দিয়েও আপনি বেশ কিছু কাজ করতে পারতেন। এই সকল বিপ্লব বলে সকল সব বিপ্লবী সরকার করে কনস্টিটিউশন বাতিল এসব আলাপ তুলে গণ অভ্যুত্থান থেকে যে বেনিফিট আমরা নিতে পারতাম সেটাও আর নিতে পারছি না, এটা দুঃখজনক। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর জাহেদ। সুব্রত দা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে।